সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি খান মোহাম্মদ রুমেল। আমাদের আজকের আলোচনার বিষয় ডাকসু নির্বাচন, আর এ নিয়ে আলোচনার জন্য আজকে আমন্ত্রণ জানিয়েছি ডাকসুর তিনজন সাবেক ভিপিকে। আছেন অধ্যাপক মাহফুজা খানম, সিনেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডাকসুর সাবেক ভিপি। আছেন মুজাহিদুল ইসলাম সেলিম, সভাপতি সিপিবি এবং ডাকসুর সাবেক ভিপি, এবং মাহমুদুর রহমান মান্না, প্রেসিডেন্ট নাগরিক ঐক্য এবং ডাকসুর সাবেক ভিপি। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এই জন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। ক্লাসে না পড়ানোর কারণেই বাড়ছে কোচিং প্রবণতা, মন্তব্য হাইকোর্টের। চট্টগ্রামে স্কুলে দুদকের অভিযানে মেলেনি শিক্ষক উপস্থিতি, ছাড় না দেওয়ার হুঁশিয়ারি চেয়ারম্যানের। দায়িত্ব পালনে ডাক্তার ও নার্সদের অবহেলা পেলে ছাড়তে হবে চাকরি, কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। উপস্থিতি নিশ্চিতে চালু হবে বায়োমেট্রিক পদ্ধতি। অবৈধভাবে নদী ও খালবিল দখল করায় গাজীপুরের কালীগঞ্জে 24টি হাউজিং কোম্পানির উপর হাইকোর্টের স্থিতাবস্থা। 2 মাসের মধ্যে অগ্রগতি রিপোর্ট দেওয়ার নির্দেশ। গণভবনে আমন্ত্রণের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি ঐক্যফ্রন্ট, যাওয়াটা হবে অর্থহীন মত নেতাদের। নেতিবাচক রাজনীতির কারণেই প্রত্যাখ্যান করেছে জনগণ, মন্তব্য আওয়ামী লীগের। এবং ডাকসুর সংশোধিত গঠনতন্ত্রে থাকছে উপাচার্যের একচ্ছত্র ক্ষমতা। ছাত্র সংগঠনগুলোর ক্ষোভ, দৃষ্টিকটু বলছেন খোদ কমিটি প্রধান। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই। এর মধ্যে জেনেছেন যে আজকে আমাদের আলোচনার শিরোনাম ডাকসু নির্বাচন। আপনারা জানেন যে দীর্ঘ 28 বছর পর ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। আগামী 11ই মার্চ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে, তেমনটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে। তো এরপর থেকে ছাত্র সংগঠনগুলো ডাকসু নির্বাচন কিভাবে হবে কিংবা ডাকসু নির্বাচনে সবাই কিভাবে অংশগ্রহণ করতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে ছাত্র সংগঠনগুলোর মধ্যে। আর আজকে আমরা যাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি তারাও সবাই বিভিন্ন সময় ডাকসুর সহসভাপতি দায়িত্ব পালন করেছেন। অধ্যাপক মাহফুজা খানম, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। সেটি হচ্ছে যে দীর্ঘ 28 বছর পর ডাকসু নির্বাচনটি হতে যাচ্ছে। তো 28 বছর দীর্ঘ সময়, 28 বছরে কেন হলো না সেই দিকে যদি আমরা নাও যাই, কিন্তু 11 মার্চ যে নির্বাচনের তারিখটি ঘোষণা করা হয়েছে সেটিকে আপনি কিভাবে দেখছেন যে নির্বাচনটি হতে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমি অবশ্যই বলবো এটা অত্যন্ত আনন্দের, এবং সেই সঙ্গে অবশ্যই বলল অত্যন্ত প্রত্যাশিত, দীর্ঘদিনের প্রত্যাশা এদেশের সকল নাগরিকের, এবং তার সঙ্গে আমি একজন নাগরিক হিসেবে, এবং আজকে আমরা তিনজন যারা উপস্থিত আছি একসময় আমরা এখানেও ছিলাম, যেটা আপনি বলেছেন। আমি তো অবশ্যই বলবো এটা অত্যন্ত একটি পজিটিভ যদি বলি সমস্ত জাতির জন্য। এবং আমি এটিও আশা করতে চাই যে এই নির্বাচনটি সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, গ্রহণযোগ্যভাবে সবার জন্য যেন এই নির্বাচনটি হয়। তো এখানে যে কথাটি বলতে চাই, এটা একটা স্টেক হোল্ডারের ব্যাপার আছে কতগুলো, সেটা হলো আমি 3টি স্টেক হোল্ডার বলবো। এক হচ্ছে শিক্ষার্থী, আরেকটি হলো আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, আরেকটি বলবো আমি সরকার। এই 3 স্টেক হোল্ডার তারা প্রত্যেকেই যদি ভাবেন এবং চান যে হ্যাঁ আমার ডাকসু ইলেকশনটা আমরা করতে চাই এবং করব, আমি মনে এবং আকাঙ্ক্ষাটা যদি থাকে, এবং আকাঙ্ক্ষার জন্যে এই প্রত্যেককেই কিন্তু তাদের যে দায়িত্ব, কর্তব্য, আকাঙ্ক্ষাকে চরিতার্থ করার জন্যে তারা সেই কাজটা যদি করেন, তবে আমি মনে করি অবশ্যই এই, যদিও আমরা জানি যে এর আগে 5 বার কিন্তু এই ডাকসু নির্বাচনটা করার ব্যবস্থা নেওয়া হয়েছিল। সেখানে যদি বলি এমাজউদ্দিন স্যার ছিলেন, প্রথমটাও ছিল আমাদের মনিরুজ্জামান স্যার, তারপরে এমাজউদ্দিন স্যার, তারপরে ফয়েজ সাহেব ছিলেন, তারপরে আজাদ সাহেব ছিলেন, তারপরে আমাদের সর্বশেষ আমাদের আরিফিন সিদ্দিকী সাহেব ছিলেন। কিন্তু কয়েকবার তো প্রায় বেশ কাজও এগিয়েছিল, কিন্তু সেই ক্ষেত্রে হয়নি। এটা অবশ্যই আমাদের আশাহত করে। কিন্তু এইবার আমি এভাবে দেখতে চাই যে এটা কিন্তু আমার একটা বিষয় রয়েছে এখানে। এটা শুধু এমনি যে ঢাকা বিশ্ববিদ্যালয় করছেন তা নয়, এটা কিন্তু হাইকোর্টের একটা নির্দেশনার ফলে এটা বাধ্যতামূলকভাবে যদি বলি আমি সেই অর্থে যে এটা নির্বাচনটা হওয়ার কথা হলো। এবং তার পরিপ্রেক্ষিতে আমি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি ধন্যবাদ জানাতে চাই
যে তারা অনেকগুলো কাজ করেছেন। কারণ এই যে 28 বছর একটা নির্বাচন হয়নি, তার ফলে যে মানে যে ডেডলক অবস্থা যেটা ছিল সেটা ভাঙার জন্য তারা অনেকগুলো কাজ করেছেন। তার একটি যদি বলি যে এটার গঠনতন্ত্র টাকে একেবারে যুগোপযোগী করার জন্য তারা একটা কমিটি করেছেন, ডক্টর মিজানকে দিয়ে করা হয়েছে। আবার আচরণবিধি যেটি হবে সেই আচরণবিধির জন্য কিন্তু তারা একটা কমিটি করেছেন। এবং আরও যেটা বলতে চাই যে এর ফলে এবং বিভিন্ন কমিটি করা হয়েছে এবং তারা কিন্তু মোটামুটি সারাক্ষণই বসছেন। আরেকটি যেটা বলবো আমি যে বিভিন্ন কমিটি যে করা হয়েছে, কমিটিগুলো কিন্তু তাদের যে দায়িত্ব এবং কর্তব্যগুলো তাদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে, তারা সে কর্তব্য কাজগুলো করছে। আপনি বলছিলেন যে গঠনতন্ত্র সংশোধনের জন্য যে কমিটি করা হয়েছে সে কমিটি তাদের রিপোর্ট দিয়েছে, তো সেখানে ছাত্র সংগঠনগুলোর যে দাবি ছিল সেটি হচ্ছে যে উপাচার্যের যে একচ্ছত্র ক্ষমতা সেটি কমানোর কথা, যেটি হচ্ছে 1998 সংশোধিত গঠনতন্ত্রে আনা হয়েছে। কিছু কিছু দাবি শিক্ষার্থীদের মানা হয়েছে, আবার মূল যে দাবিগুলো ছিল সেই জায়গাগুলোতে আমরা দেখেছি যে আগের বিষয়গুলোই থাকছে। এখনো আসলে আমি মনে করি যদি থেকেও থাকে, আমি তো একটা কথাই বললাম যে এদের মধ্যে তাদের আকাঙ্ক্ষাটা থাকতে হবে। এই কারণে আমি বলি আকাঙ্ক্ষাটা যে যারা এই যে স্টেক হোল্ডার যারা আছেন তাদের একটা বলবো জীবনের একটা প্রাপ্তিও বটে। আমি বলবো যে এই যে 28 বছর যারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি, তারা শিক্ষার্থী ছিল, তারা না ভোটার হতে পেরেছে না তারা প্রার্থী হতে পেরেছেন, হয়নি। এবং যারা আমি বলবো ভাইস চ্যান্সেলর মহোদয় যারা ছিলেন তারাও কিন্তু এটা করে যেতে পারেননি। আজকে যারা এই জায়গায় আছেন ছাত্র সমাজের কথা বলবো এবং শিক্ষার্থীর কথা বলবো এবং আমার ভাইস চ্যান্সেলর মহোদয় জনাব আখতারুজ্জামান সাহেবের কথা, এটা তাদের জন্য একটা বিরাট অপরচুনিটি ইন দেয়ার লাইফ। তারা আমি মনে করি সকল মানে কি সৎ আকাঙ্ক্ষা থেকে এই নির্বাচনটি তারা করবেন। ধন্যবাদ। আপনার মুজাহিদ সেলিম আপনার কাছে আসতে চাই, সেটা আবার যদি বলছেন যে এই যে প্রশাসন নির্বাচনটি করছে তাদের জন্য অর্জন, কিন্তু পাশাপাশি কিন্তু আমরা দেখি যে আদালতের হাত ঘুরে কিন্তু এসেছে। 2012-তে 25 জন শিক্ষার্থী রিট করেছিলেন নির্দেশনা চেয়ে। আমি মনে করি যে 28 বছর ছাত্র সমাজের প্রতি একটা বিরাট অন্যায় করা হয়েছে, একটা অপরাধ করা হয়েছে, ছাত্রদের অধিকারকে হরণ করা হয়েছে। শুধু এটা ছাত্রদের অধিকার হরণই নয়, তাদের প্রকৃত মানুষ হিসেবে শিক্ষিত হয়ে ওঠার জন্য যা যা প্রয়োজন তার একটা অন্যতম মাধ্যমকে সেইটা থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। এবং অবশেষে সেই অপরাধ স্থলনের জন্য যে ঘোষণাটা এসেছে সেটাও কিন্তু আসতে হলো দীর্ঘদিনের সংগ্রামের ফলশ্রুতিতে এবং সর্বশেষ আদালতের শরণাপন্ন হওয়া ছাড়া এইটা কিন্তু তাদের পক্ষে অর্জন করা এবং গেল সমাবর্তনে আচার্যেরও এটি তাগিদ ছিল। প্রকাশ্যভাবে পাবলিকলি তিনি নির্দেশ দিয়েছেন যে অবিলম্বে ডাকসু ইলেকশন করো। আমার অবাক লাগে আচার্যের নির্দেশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অমান্য করলে পরে সেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কেন তৎক্ষণাৎ বরখাস্ত করা হয় না? ডাকসু কনস্টিটিউশন সম্পর্কে কথাবার্তা হচ্ছে, তাহলে পরে বিশ্ববিদ্যালয়ের যে বিধান সেইগুলোর প্রতি এবং তার যে মরাল স্পিরিট সেইটার প্রতি সম্মান না জানালে আপনি কোনোদিনই কিন্তু একটা ন্যায়ের পথে অগ্রসর হতে পারবেন না। দ্বিতীয় কথা হলো 28 বছর পরে ডাকসু ইলেকশন দিলে পরেই কিন্তু ঘটনাটা শেষ হচ্ছে না, বছর বছর ইলেকশন হতে হবে। এবং সকলেই এক ব্যাপারে একমত যে খালি বই পাঠ করলেই একটা প্রকৃত শিক্ষিত মানুষ হয় না, এবং তার জন্য আরো যে 10টা কাজ করতে হয় তার ভেতরে একটা অন্যতম তার সংস্থা হলো তাদের নির্বাচিত সংসদ। সুতরাং পড়াশোনার ব্যাপারে যেমন একাডেমিক ক্যালেন্ডার করে পরীক্ষার তারিখ নির্ধারণ করে দেওয়া হয়, সেই একাডেমিক ক্যালেন্ডারের ভেতরে আরেকটা তারিখ থাকতে হবে যে ওই দিন নির্বাচন হবে, সংসদ নির্বাচন হবে। এবং যদি কেউ কর্তৃপক্ষ এটা করতে ব্যর্থ হয় তাহলে তাকে জবাবদিহি করতে হবে। তৃতীয় কথা হলো বিষয়টা খালি ঢাকা ইউনিভার্সিটির ব্যাপার না, ডাকসুর ব্যাপার না, সমস্ত কলেজ, ইউনিভার্সিটি, উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় আমরা যদি এটা উপলব্ধি করি যে শিক্ষিত হয়ে ওঠার জন্য তার সামাজিক চেতনাবোধ এবং সংঘবদ্ধ হয়ে একটা কাজ করার যে ইচ্ছা এবং তার ভেতরে যে বহুমুখী সৃজন প্রতিভা আছে সেইগুলোকে বিকশিত করা, তার নির্দিষ্ট বিষয়ে পারদর্শী হওয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তাহলে পরে এটা সকলের ক্ষেত্রেই প্রয়োগ করা উচিত। এখন এইগুলো কথা বলার পর
এই ব্যাপারে একটা সংশয় এখনো দূর হচ্ছে না, আমারও দূর হচ্ছে না। এখানে অবশ্য মাহফুজ আপা বললেন স্টেক হোল্ডার এবং সরকারকে স্টেক হোল্ডার, এইখানে একটু আমার ভয় আছে। সরকার যদি স্টেক হোল্ডার হয় তাহলে ভয়টা হলো যে গত 30শে ডিসেম্বর যেমন নাকি নৈশকালীন ভুয়া ভোটের মাধ্যমে একটা নির্বাচন, তথাকথিত নির্বাচন হয়ে গেল, ডাকসু ইলেকশনও একটা হয়তো সেই কায়দায় বা ভিন্ন কায়দায় যদি নির্বাচনের নামে এটা করা হয় তাহলে সেটা কোনোদিনই ফলপ্রসূ হবে না। এবং যে আশঙ্কার কথা আপনি বলছেন, তো এই আশঙ্কা দূরীকরণে কি উদ্যোগ নেওয়া যেতে পারে? যে অনেকগুলো উদ্যোগ, অনেকগুলো সাজেশন এসছে। যেমন নাকি একটা এসছে, সবাই জানে এখন হলো সিট বাণিজ্য। আজকে না, যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন ছাত্রদল সমস্ত হল এবং হোস্টেলগুলো তারা দখল করে নিয়েছিল। আওয়ামী লীগ এখন ক্ষমতায়, এখন ছাত্রলীগ সব দখল করে রেখেছে। গেস্ট রুমগুলো টর্চার চেম্বার হিসাবে পরিণত হয়েছে এবং একাধিক ছাত্র মৃত্যুবরণ করেছে এই টর্চার চেম্বারের খালি শারীরিক অত্যাচার এবং অপমান বোধের কারণে। এগুলো সর্বজন বিদিত। ওইখান থেকে পাশে দিয়ে যেতে ভয় পায় এবং আবাসিক ছাত্রের সংখ্যা যে অনাবাসিক ছাত্রের সংখ্যা অনেক বেশি। এইরকম একটা অবস্থায় আবাসিক হলগুলোতে অন্তত এইবার ভোট গ্রহণটা আবাসিক হলগুলোর ওই ভয়ঙ্কর ভীতির দুর্গ থেকে বের করে নিয়ে এসে আমাদের ক্যাম্পাসের যে অসংখ্য ভবন আছে, একাডেমিক ভবন, সেই ভবনগুলিতে নিলে পরে মানুষরা ছাত্ররা সংখ্যাহীনভাবে নির্ভয়ে তাদের ভোট প্রয়োগ করে তাদের প্রকৃত প্রতিনিধি নির্বাচন করতে পারবে। এটা একটা আরও এই ধরনের আরও সাজেশন। আমার ধারণা যেটুকু পত্রপত্রিকায় দেখলাম যে ছাত্রদের সঙ্গে বৈঠকে এই ধরনের অনেক সাজেশন সেখানে দিয়েছে। একমাত্র ক্ষমতাসীনদের সমর্থিত ছাত্র সংগঠন বাদে অন্য সবগুলো সক্রিয় ছাত্র সংগঠনের এই সম্মিলিত অভিমত কেন কর্তৃপক্ষ মেনে নিচ্ছে না, সেটা আমার কাছে এখন একটা বিষয়। আচ্ছা সেলিম, আপনার কাছে আবার আসবো। এর আগে মান্না ভাই আপনার কাছে আসি। সেটা হচ্ছে সেলিমে যেটি বলছিলেন যে যখন যে দল ক্ষমতায় থাকে তাদের ছাত্র সংগঠনগুলোর আধিপত্য ক্যাম্পাসে দেখা গেছে। তো এই যে 28 বছর পর নির্বাচন হতে যাচ্ছে, এই একটি নির্বাচিত সংসদ হলে পরে এইটাকে একটু কমবে বলে মনে করেন আপনি, এই যে আধিপত্য? নির্ভর করছে যে কীরকম করে নির্বাচন হচ্ছে এবং যারা নির্বাচিত হচ্ছেন তারা যথাযথ প্রক্রিয়ার মধ্যে দিয়ে নির্বাচিত হচ্ছেন কিনা। নইলে ধরেন আমাদের দেশে তো নির্বাচনের ছল চাতুরি, বল প্রয়োগ, মিডিয়া খুব বহু রকম হয়েছে। সেলিম ভাই বললেন সর্বশেষ 30 তারিখ তো 29 তারিখ রাতেও একটা ভোট হয়েছে। এখন কি ডাকসু এরকম হতে পারে? আমি একদম ফেলে দেবো না কথাটা, কারণ সেলিম ভাই আছেন এখানে, উনি পরবর্তীতে সবসময় এই কথা নিজে বলেছেন বহুবার। এই ডাকসু নির্বাচনে 73 সালে ব্যালট বাক্স হাইজ্যাক হয়েছিল, বাংলাদেশের ইতিহাসে প্রথম। এখন যে নির্বাচনটা হচ্ছে, নির্বাচন যদি যথাযথভাবে হয় তাহলে তো প্রশ্ন নেই। কিন্তু এই যে ধরেন মাহফুজ আপা বললেন, আমি আমার কথার সাথে সম্পূর্ণ একমত। 28 বছর পরে ডাকসু ইলেকশন ভাবলেও কিন্তু ভালো লাগে। কিন্তু আমি দেখছি যারা স্টেক হোল্ডার, আমি স্টেক হোল্ডার বলতে এক নম্বরে বলছি যারা যারা পার্টিসিপেট করবে, ছাত্রদের প্রতিনিধি হবে সেই সংগঠন বা যারা করবেন, এক সরকারি দল ছাড়া সবার মধ্যে আমি সংশয় দেখছি। পত্রপত্রিকায় যে সমস্ত নিউজ ছাপা হয়েছে তাতে সবাই ভয় পাচ্ছেন। উপযুক্ত পরিবেশ আসে নাই, ক্যাম্পাসগুলোতে বিভিন্ন ছাত্র সংগঠন ঠিকমতো চলাফেরা করতে পারে না, মধুর ক্যান্টিনে বসতে পারে না। আর হলগুলো সম্পর্কে যেটা বলা হয়েছে সেটা বিভীষিকা, এবং সেইখানে যাতে ভোট করা না হয়, একাডেমিক ভবনে যাতে ভোট করা হয় সে কথা সবাই দাবি তুলেছেন, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে নেতিবাচক মনোভাব দেখেছেন। যদি তাই হয় তার মানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং বিশ্ববিদ্যালয়গুলো এখন কীরকম আমরা তো জানি, প্রশাসন কীরকম সেটা আমরা জানি। আমরা দেখেছি কীরকম করে একেবারে বিচার বিভাগ থেকে শুরু করে নির্বাচন কমিশন, আইন আদালত এবং প্রশাসন মিলে 30 তারিখের ঘটনাটা ঘটিয়েছে। এই রকম যদি এখানে একটা নাটক হয় তাহলে সেরকম পরিবেশ ফিরে আসবে ভাববার কোনো কারণই নেই। সেলিম, এখানে একটু মনে করে দিচ্ছি আপনাকে, সেটা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তিনি বলেছেন যে বিশ্ববিদ্যালয় নিয়মিত শিক্ষার্থী সে যে ছাত্র সংগঠনই করুক, ছাত্রদলকে বলেছেন তাদেরকে ক্যাম্পাসে কোনো ধরনের কার্যক্রম চালাতে বাধা দেওয়া হবে না। তো এই যে বক্তব্য, এটা থেকে আপনি আস্থা রাখতে পারেন? না, প্রশ্ন তার কথা কেন আস্থা রাখতে যাব? উনি তো আস্থা দেওয়ার কেউ না। ছাত্র সংগঠনের ব্যাপারে বলছি। না না, তো ক্যাম্পাসের পরিবেশ নিশ্চিত করবে পরিবেশ পরিষদ, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, উনি বলবেন, এটা তো আর কোনো কথা হলো না। তার মানে উনি নিশ্চিত নিরাপত্তা দিচ্ছেন তার। এখন এই কথাই তো খারাপ।
ছাত্রলীগ অন্য সংগঠনের নিরাপত্তা দিবে কেন, বা ছাত্রদল আর একটা সংগঠনের নিরাপত্তা দিবে কেন? মানে এর আগে আমরা দেখেছিলাম যখন পরিষদ কমিটির বৈঠক হয়, পরিবেশ কমিটির বৈঠক হয় আরো কয়েক মাস আগে, তখন হচ্ছে সেটি হচ্ছে উপাচার্যের কার্যালয়, সেখানে হয়েছিল প্রক্টোরিয়াল কমিটির পাহাড়াতে ছাত্রদলের নেতারা এসেছিলেন। তো পরবর্তীতে কিন্তু ছাত্রলীগের সঙ্গে তাদের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সেখান থেকে আমরা বেড়ে যেতে দেখেছিলাম। একটা সেলফি দেখলেন আর একটা কথা শুনলেন, তা থেকে পরিবেশ হয়ে গেল। পরবর্তীতেও দেখলাম যে কই চা খেতেও গেল না, এবং ওখানে গিয়ে কেউ কেউ হেনস্থা হয়েছে বলে তারা অভিযোগও করেছেন। কাজে ওইটা একদম শোই বিজনেস, এইটা আমি ধর্তব্যের মধ্যে দিচ্ছি না। জি মাহজুব, আপনার কাছে আবারও আসি, সেটি হচ্ছে যে এই নির্বাচনটি 28 বছর পরে হচ্ছে সবাই আপনারা সেটিকে সাধুবাদ জানাচ্ছেন, কিন্তু এই নির্বাচনটি সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য কি কি চ্যালেঞ্জ আপনি দেখছেন? ইতিমধ্যে কিছুটা আলোচিত হয়েছে। চ্যালেঞ্জের প্রথম কথাই আমি যে কথাটা আবার বলতে চাই সেটা হলো সদ ইচ্ছা। সদ ইচ্ছা থাকলে আমি মনে করি এই যে কমিটিগুলো যেমন পরিবেশ পরিষদের হয়েছে, এবং যে জিনিসটা আমি লক্ষ্য করছি সেটা হলো এই প্রত্যেকটা কমিটিতে কিন্তু সমস্ত এখন পর্যন্ত 14টা ছাত্র সংগঠন এই প্রক্রিয়ার অধীনে আছেন। এবং আরেকটা যেটা শুনেছি সেটা হলো যে কোটা আন্দোলন যারা করেছে তারাও একটা সম্ভবত এটাতে একটা দল হিসাবে বা যেভাবে হোক তারা পার্টিসিপেট করছে। তবে আমি এখানে একটি কথা বলতে চাই যে এটা এইভাবে বলতে চাই যে আমাদের মুক্তিযুদ্ধের বিরোধী যারা আছে, জামাতের যে ছাত্র সংগঠন সেটা হলো আমার ছাত্র শিবির, তাদের অংশগ্রহণটা আমার পছন্দ নয়। আমার নিজের কথা বলছি, আমি এভাবে আমি চিন্তা করি। আর আমি অবশ্যই যে কথাটি প্রশ্ন করা হলো আমাকে, সেটা এই প্রত্যেকটা পরিষদে কিন্তু প্রত্যেকটি ছাত্র সংগঠনের ছাত্ররা আছে, সুতরাং সেখানে কথা তো বলা যাচ্ছে। আমার কথাটা হচ্ছে যে কমিটিগুলো আছে, কমিটিগুলোতে এই 14-15টা সংগঠনের তারা ওখানে বসছে, তাদের প্রতিনিধিরা আছেন, এবং সেখানে কিন্তু আলাপ আলোচনা, তর্ক বিতর্ক, আকাঙ্ক্ষা অথবা রিফিউজ করা সবগুলো কিন্তু হচ্ছে। এটা আমি মনে করি এই যে ডিবেটিং রাদার আই শুড সে, যে এগুলো হচ্ছে, চলছে। এবং আমি আশাবাদী হতে চাই যে এই নির্বাচনটি অবশ্যই সুষ্ঠুভাবে হবে। এই কারণে আমি আশাবাদী, ওই যে একটু আগে কথা যেটা বললাম যে তাদের তো সেই সুযোগটি হচ্ছে, এই 14টা সংগঠন প্লাস যারা আরো যারা এখানে অংশগ্রহণ করছে তাদেরকে নিয়েই কিন্তু আসলে তাদের প্রতিনিধি আছে প্রত্যেকটি কমিটিতে, এবং তারা কিন্তু কথা বলতে পারছেন। আমি এটা পছন্দ করছি না স্যার, সোজা কথা। না হলে কি তর্ক বিতর্ক, যুক্তি তর্ক চলছে যে না এটা আমি এটা করতে চাই না, এটা করতে চাই। আমার ছাত্র সংগঠনগুলো যেমন বলছে, কর্তৃপক্ষ কিন্তু তার উত্তর দিচ্ছেন যে আমরা এইভাবে করতে চাচ্ছি, এই কারণে করতে চাচ্ছি। তাদেরও তো একটা যৌক্তিক উত্তর দিতে হবে আমার ছাত্র সমাজের কাছে। তো সেটা কিন্তু হচ্ছে, যতটুকু আমি খবর পাচ্ছি আমার কাছে মনে হয় যে এখনো কিন্তু সময় আছে অনেক। জানুয়ারি তো প্রায় শেষের দিকে হলো, আর এখানে প্রায় 1 সপ্তাহ প্লাস আছে, ফেব্রুয়ারি, তারপরে মার্চ, তার মানে নিয়ার অ্যাবাউট কত আমি বলবো প্রায় 1.5 মাসের উপরে সময় আছে। তো এই 1.5 মাসের মধ্যে আমি মনে করি যে এই যে ছাত্র সংগঠনগুলো যাদের কথা, যেটা এখানে একটা বড় দরকার, এই ছাত্র সংগঠনের ছেলেরা কি ক্লাস করে না? তারা তো ক্লাস করছে। যদি পরিবেশের কথা বলি, হ্যাঁ কিছু সমস্যা আছে, তো ক্লাস করছে, তারা পরীক্ষা দিচ্ছে। সুতরাং আমি মনে করি যে ছাত্র সমাজে যারা আছেন, ছাত্র সংগঠনের যারা দায়িত্বে আছেন, সেই যদি আমি নেতাদের কথা বলি বা প্রতিনিধিত্ব যারা করতে যাচ্ছেন বিভিন্ন কমিটিগুলোতে, তাদেরকে খুব শক্ত হতে হবে, সোজা কথা আমি বলতে চাই। কারণ আমাদের ঐতিহ্য আছে, যে আমাদের তরুণ প্রজন্ম যাদের আমি বলতে চাই, আমার ছাত্রদের কথা আমি উদ্দেশ্য তরুণদের কথা বলবো, যে হ্যাঁ তাদের দাবির পক্ষে তারা তাদের কথাগুলো তারা সঠিক, এবং সেটা অবশ্যই খুব রেশনালাইজ কথা হতে হবে, এবং কি বলবো আধুনিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন হতে হবে। আমি সেটাই আশা করব আমার এই তরুণ প্রজন্মদের কাছ থেকে। এবং আমি আশাবাদী এই কারণে বলতে চাই যে তাদের যে সুযোগ আছে, আমি আবারও রিপিট করতে চাই এই কথাটি, যে প্রত্যেকটা কমিটিতে আমার এই যারা আমি বলবো ছাত্র সংগঠনে যারা প্রতিনিধিত্ব করছেন, তাদের প্রতিনিধিটা এখানে আছেন, তারা কথা বলছেন, কথার ভেতর দিয়ে আমি মনে করি একটা সঠিক সিদ্ধান্তে আসতে পারবো বলে সেলিম ভাই, এর আগে আপনি বলছিলেন যে ছাত্র সংগঠনগুলো যে পরামর্শগুলোর কথা, আপনি তো আমরা দেখেছিলাম কিছু কিছু পরামর্শ ছাত্র সংগঠনগুলো যেগুলো দিয়েছে সেগুলো মানা হয়েছে। যেমন ছাত্র সংগঠনগুলো কিছু পদ বাড়ানোর কথা বলছিল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, আন্তর্জাতিক সম্পাদকের পদ সৃষ্টি, এই দাবিগুলো ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে ছিল। আরেকটি ছিল বোধহয় মেয়েদের জন্য আলাদা, হ্যাঁ মেয়েদের জন্য তারা কমন রুম সম্পাদক ছিল 3টি, তারা বলেছিল যে ছাত্রী কল্যাণ সম্পাদক সেটি করার
জন্য, এরকম কিছু ছিল। কিন্তু মূল যে দাবিগুলো ছাত্র সংগঠনের পক্ষ থেকে সেটা হচ্ছে যে এই গঠনতন্ত্র, অর্থাৎ 1998-তে সংশোধিত যে গঠনতন্ত্র, সেখানের 5-2-তে যেটি আছে সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যে কোনো মুহূর্তে চাইলে যে কোনো পরিস্থিতিতে তিনি নির্বাচিত সংসদকে বরখাস্ত করতে পারবেন, এবং গঠনতন্ত্রের নিয়মকানুন ব্যাখ্যা এবং এই সব ক্ষেত্রে উপাচার্য বা সংসদের সভাপতি যে ব্যাখ্যা দিবেন সেটি চূড়ান্ত বলে গণ্য হবে। এই দাবিগুলো কিন্তু আমরা দেখেছি সরকারি দলের যে ছাত্র সংগঠন তাদের পক্ষ থেকেও ছিল। তো এই দাবিগুলোর ক্ষেত্রে যে আপনি দেখেন, আর একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে সান্ধ্য কোর্সে যারা পড়েন এমফিল পিএইচডি শিক্ষার্থী তাদেরকেও যাতে ভোটার করা হয়, এই দাবি ছিল, কিন্তু এই দাবিটি মানা হয়নি। প্রথম কথা হলো, আচ্ছা এখানে আরেকটু প্রশ্ন রাখি যে এমফিল এর স্টুডেন্ট, আমি ওইটা তো সেলিম বলুক, আর সান্ধ্যকালীন আগে যেটা ছিল বা এখনো মধ্যে আলাপ হচ্ছিল, আমাকে বলল যে ওই এমফিল করছে এবং সান্ধ্যকালীন তারা ভোটার হতে পারবে কিন্তু প্রার্থী হতে পারে, এরকম মধ্যে একটা কথা চলছে। আমি যেটা জেনেছি যে এমফিল বা পিএইচডি শিক্ষার্থীরা ভোটার হতে পারছে, ভোটার হতে পারবে কিন্তু প্রার্থী নয়, ভোটার হতে পারছেন না তারা। ও এবার সেটা বলা হচ্ছে। আচ্ছা আচ্ছা আমি প্রথম বলতে চাই যে অনেকগুলো কমিটি করা হয়েছে, কমিটিতে সবাই কথা বলে এবং কথাগুলো শোনা হয়। বাংলা, আমি ভাষাবিদ না, কথা শুনে কাজ করতে হবে। এই শোনা শব্দটার দুইটা অর্থ হয়, একটা হলো কান দিয়ে শুনবো, আরেকটা হলো ওইটা মেনে চলবো। আমি কান দিয়ে শুনতে পারি, মেনে নাও চলতে পারি, এবং এই ফাঁদের ভিতরে কিন্তু ফেলে দেওয়া হয়েছে। ভাব দেখানো হচ্ছে যে সবার কথা তো শুনলাম, হ্যাঁ শুনলাম, মিথ্যা বলছে না, কান দিয়ে শুনছে, কিন্তু কাজ করছে নিজের সিদ্ধান্ত অনুযায়ী, সেটা মেনে যে চলতে এরকম কোনো বাধ্যবাধকতা একেবারেই নেই। 2 নম্বর কথা হলো যে গঠনতন্ত্রে এখন যেটা আছে সেটা অনেক পুরানো সময়ের, এবং যে কোনো একটা নির্বাচিত সংস্থা যদি যারা নির্বাচন করে তাদের প্রতিনিধি হয়ে কাজ করতে হয়, তাহলে তাদের সার্বভৌম সিদ্ধান্ত নেওয়ার সার্বভৌম ক্ষমতা তাদের হাতে অর্পণ করতে হবে, অ্যাবসলিউটলি। এইটার ব্যাপারে কোনো ব্যতিক্রম হতে পারে না। আমি জেলখানায় যখন ছিলাম দীর্ঘদিন, তখন এখানে কয়েদিরা একটা আন্দোলন করলো, আমরাও সেটাকে সমর্থন করেছিলাম, যে আমাদের চৌকা কমিটি, কিচেন কমিটি, এইটা নির্বাচিত কিচেন কমিটি করতে হবে, কেননা চুরি হয়, টাকা পয়সা নষ্ট হয়। নির্বাচনের দাবি আদায় হয়ে গেল, মহা খুশি যে আমরা গণতন্ত্র পেয়েছি, মুক্তির স্বাদ পেয়েছি। আমরা তাদের বুঝালাম মুক্তি হয়নি, কেননা জেলখানার চাবি কিন্তু জেলারের হাতেই আছে। সুতরাং চাবি যদি অনির্বাচিত ভাইস চ্যান্সেলরের হাতে থেকে যায়, তাহলে পরে সমস্তটাই কিন্তু একটা তলোয়ারের খড়গের নিচে এইটাকে ফেলে দেওয়া হলো। এইটুক হতে পারে যে কোনো বিষয়ে প্রেসিডেন্ট, তিনি ডাকসুর সভাপতিও বটে, কেন ছাত্রদের ভেতর থেকে সভাপতি না, এটা আমি মনে করি যে ঠিকই আছে। তিনি একটা রিকোয়েস্ট পাঠাতে পারেন যে আরেকবার মিটিং করো, মিটিং করে ট্রাই টু রিকনসিডার ইট, কিন্তু আলটিমেট অথরিটি অফ ডিসাইডিং অন এনি ইস্যু সেটা নির্বাচিত প্রতিনিধিদের হাতে থাকা উচিত। আমরা এটা বারবার এটা শুনি যে যারা লেখাপড়া করে তাদের উপরে তো কোনো বাধা নিষেধ নাই। তাহলে আমি সরাসরি জিজ্ঞেস করতে চাই, এই কিছুদিন আগের কথা, লিটন নন্দী কি ইউনিভার্সিটির ছাত্র না? তো তাকে ছাত্রলীগের সিনিয়র কর্মীরা যে তাকে, তুহিন, ছাত্র ইউনিয়নের এইসব সিনিয়র নেতাদেরকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়ে দিল। আমি তাদের দেখতে গিয়েছিলাম কিভাবে বর্বরভাবে এই হামলাটা চালাতে পারে। আমরা পাকিস্তানি আমলে যখন ইউনিভার্সিটিতে ছাত্র ছিলাম, তখন এনএসএফ এর গুন্ডা বাহিনী এই ধরনের হামলা চালাতো, কিন্তু এনএসএফ ইতিহাসে টিকে থাকেনি। ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, এটাই আমার দুঃখ লাগে। আজকে এক জিম্মি হয়ে যাচ্ছে। আজকে বিশ্ববিদ্যালয়ে একটা অসাধু কার্যকলাপের তথাকথিত ক্যাডারদের নামে সেইখানে জিম্মি করে এনে তার কাছ থেকে টাকা আদায় করা হয়, এবং অন্যান্য নানা ধরনের অপরাধমূলক কাজের একটা সেন্টার হিসেবে, স্যাংচুয়ারি অফ ক্রাইম এই হিসাবে ব্যবহার করা হয়। এই খবরগুলো দেখলে আমার গায়ে কি লাগে না? আমার লজ্জা বোধকে হয় না? আমি কি অপমানিত ফিল করি না যে এটা আমার সেই শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আমি লেখাপড়া করেছি, এত সংগ্রাম করেছি, এবং এই সব কিছুর পেছনে এই ঐতিহ্য, সেই ঐতিহ্যটা ক্রমাগতভাবে ধ্বংস হয়ে যাবে। এবং এইখানে ক্যারিয়ারিজম সামনে চলে এসছে, এবং অবশ্যই অধিকাংশ শিক্ষককে আমি পরম শ্রদ্ধার সঙ্গে দেখি, কিন্তু এই প্রবণতা আছে, এই কথাকে অস্বীকার করতে পারবে না যে শিক্ষক সমিতির নির্বাচন বা
ভাইস চ্যান্সেলর প্যানেলে কে আসতে পারে না আসতে পারে এটা যেহেতু নির্ভর করে সিনেটের উপরে, অমুকের উপরে, তাহলে পরে কোন ছেলেকে ফার্স্ট ক্লাস দিলে সে আবার শিক্ষক হয়ে ভোট একটা বাড়ালো কিনা একটা কমালো কিনা, এই হিসাবগুলো পেছন দিক থেকে কিন্তু করা হয়ে থাকে। এবং দেখেন সিনেট সম্পর্কে, মাহফুজ আফার সিনেটের সদস্য, আমার একটা প্রশ্ন আইনগত, আমি আইন বিশেষজ্ঞ নই। সিনেট যখন কোনো একটা প্রতিষ্ঠান একটা সেশনে বসে একটা সিদ্ধান্ত নেয়, সেইটা যদি পরিপূর্ণভাবে গঠিত না হয় তাহলে বৈধভাবে সিদ্ধান্ত নিতে পারে না। সিনেট ক্যানট বি ফর্ম উইদাউট স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ। 28 বছর সিনেটে কোনো ছাত্র প্রতিনিধি ছিল না। সুতরাং আমি জানি না কোর্টে গেলে কি হবে। 28 বছর যত সিদ্ধান্ত নিয়েছে সিনেট সবগুলো যদি অবৈধ ঘোষণা করে দেয় যে এই একটা কারণে এটা আপনারা প্রপারলি। সেলিম ভাই, এখানে যদি আমি বলি, আপনি বলছেন যে 28 বছর ছিল না, 28 বছর কোনো নির্বাচিত সংসদ ছিল না, 28 বছর ধরে শিক্ষার্থীরা কিন্তু ডাকসুর ফিস দিয়ে গেছে। হ্যাঁ, ডাকসুর ফিস দিয়ে গেছে। এগুলো তো সবই জানি না এটা বলবে কিনা, গন ইজ গন, হোয়াট ইজ গন ইজ বাইগনস আর বাইগনস, একটা কথা আছে, এটা বলে সব পার করে দিবে কিনা। কিন্তু অপরাধের বিচার হওয়া উচিত, অন্যায় বা কোনো ব্যত্যয় যদি হয় নিয়মের সেটা করা উচিত। এটা তো হরদম হচ্ছে, আমাদের বড় বড় ঘটনার ক্ষেত্রে হচ্ছে, কিছু ঘটনার ক্ষেত্রে হচ্ছে, কোনো ঘটনার ক্ষেত্রে হচ্ছে না। এইটা আমি মনে করি যে সঠিক না আর কি। জি, ধন্যবাদ আপনাকে। মান্না ভাই, আপনার কাছে আছি। সেলিম ভাই যেটি বলছিলেন যে সভাপতি বা উপাচার্যের যে ক্ষমতার কথা, তিনি বলছেন যে উপাচার্য থাকবে কিন্তু ক্ষমতার ভারসাম্য আনা উচিত, কমানো উচিত, এবং যে গঠনতন্ত্রের জন্য যে কমিটি করা হয়েছে প্রফেসর মিজানুর রহমান, তিনিও বলছেন দৃষ্টিকটু লাগে, কিন্তু তিনি কিন্তু সেই প্রস্তাবটা তিনি যেটি দিয়েছেন সেখানে রাখেননি। আর সঙ্গে আপা একটি কথা বলছিলেন যে ছাত্র শিবির যাতে নির্বাচন করতে না পারে সেই ব্যাপারে নজর দেওয়ার কথা। প্রথম কথা, আমি একটা সান্ধ্যকালীন কোর্সের ব্যাপারটা সম্ভবত এটা যে ইউনিভার্সিটির রেগুলার যে ফিচার, এইটার বাইরে একটা কমার্শিয়াল এন্টারপ্রাইজ হিসেবে প্রফেশনাল মাস্টার্স দিচ্ছে অনেক, এটা সিম্পলি একটা ডিফারেন্ট ক্যাটাগরি ইউজিং দ্য শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটাকে ব্যবহার করে করা হচ্ছে। এইটা কোনোদিনই ডাকসুর সঙ্গে যুক্ত করার কোনো সুযোগ নেই। এবং আমার জানা মতে সান্ধ্যকালীন কোর্সে যারা আছে সেই কোর্সের সদস্যদেরকে ভোটের সুযোগ দিতে হবে, এটা কেউ দাবি করেনি, বরঞ্চ এটা বিলুপ্ত করার দাবি করেছে সক্রিয় ছাত্র সংগঠনগুলো। জি, মান্না ভাই। প্রথম কথা হলো কি জানেন, ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অলমোস্ট হ্যাজ নাথিং টু ডু উইথ দি ডাকসু। অলমোস্ট বলছে আমি কথাটা। কীরকম, ধরেন ডাকসু নির্বাচন হয়ে গেল, তারপর তার অভিষেক হবে, সেই অভিষেকে সভাপতিত্ব করেন ভাইস চ্যান্সেলর, করতেই হবে, তাছাড়া এটা করবে কি। এছাড়া আমি 2 বার ডাকসুর ভিপি ছিলাম, ডাকসুর কোনো সভায় ভাইস চ্যান্সেলর ছিলেন না, সভাপতিত্ব করেননি, কোনো নির্দেশ দেননি, কোনো পরামর্শ দেননি, পরামর্শ দেওয়ার জন্য আমরা যাই না। সেলিম ভাই তো ছিলেন, উনিও বলবেন ডাকসুর মানে রেগুলার যে সমস্ত ফাংশন, সেই ফাংশনের কোনো জায়গাতে ভিসির কোনো রোল নাই। উনি সেই কমিটি ভেঙে দিতে পারবেন, কোনো একজনকে বরখাস্ত করতে পারবেন। এটা মনে হয় একটা প্রেসিডেন্সিয়াল সিস্টেম, যেন প্রেসিডেন্টের যেরকম পাওয়ার সেই রকম হচ্ছে। এটা টিকে ছিল হয়তো একদিন ধরে, কিন্তু খেয়াল করেন কোনো দিনও কোনো ভাইস চ্যান্সেলর এই রকম ক্ষমতা প্রয়োগ করতে যাননি। এখন রাখবেন কেন? এখন যখন এটার উপরে বিশেষ করে বলা হচ্ছে তখন এই প্রশ্নটা আসতেই পারে, তার মানে এইখানে আমরা একটা কর্তৃত্ববাদ স্থাপন করবার চেষ্টা করা হচ্ছে, যেটা কোনোভাবেই কাম্য নয়। আমরা ডাকসু চাই কেন? ছাত্রদের ফ্যাকাল্টিজ এক্সট্রা কারিকুলার যেগুলো আছে সেগুলো যাতে তাদের মতো করে বিকশিত হতে পারে, তার সুযোগটা তৈরি করা। ডাকসু স্বাধীনতার পতাকা তুলেছিল, ডাকসু আন্দোলনে বহু ভূমিকা রেখেছে, সেগুলো তো একটা আলাদা দিক। আর এইটা আর একটা আলাদা দিক, সেটা হচ্ছে যে লেখাপড়ার বাইরেও আরও যত কিছু আছে সেই বিষয়ে যাতে ছাত্রদের ফ্যাকাল্টি ডেভেলপ করে, সেটা ভালো নায়ক হতে, অভিনেতা হতে পারে, সেটা গায়ক হতে পারে, ক্রীড়াবিদ হতে পারে, কত কি। এইখানে ভাইস চ্যান্সেলরের কোনো কাজ নেই। কোনো কোনো কলেজে এরকম সিস্টেম আছে যে বাজেট পাস করবার জন্য একটা মিটিং হয়, এবং সেই বাজেট মিটিংয়ে অনেক গোলমাল হয়। ডাকসুর বাজেট পাস করার কোনো দরকার লাগে না, এটা ওই রকম করেই পাস হয়। এবং কোন খাতে কত কী দেওয়া হবে সেটা ডাকসু বসে ঠিক করে। আমি আবার বলছি, ভাইস চ্যান্সেলর সাহেবের এখানে কিছু করবার নেই। কিন্তু তো সেইখানে যদি মিজান সাহেব বলে থাকেন যে হ্যাঁ এটা তো একটু দৃষ্টিকটু লাগে, আমি দৃষ্টিকটুটা থাকবারই দরকার নেই। উনি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের পদাধিকার বলে সভাপতি, দ্যাট ইজ অল। এর বাইরে আমি কোনো ভূমিকা দেখি না। ধরেন কোনো একটা বড় সমস্যা তৈরি হচ্ছে একাডেমি বা অন্য কোনো বিষয়টা, তো ভাইস চ্যান্সেলরের কাছে আমরা যাই, তার জন্য সিনেট আছে, সিন্ডিকেট আছে, তার পাওয়ার আছে, সেগুলো তিনি করতে পারেন। এইটা সম্পূর্ণভাবে এটা থেকে বাদ দিয়ে দেওয়া উচিত আমি মনে করি। কিন্তু তার সাথে সাথে যুক্ত করছি কি, আরও কিছু কিছু বিষয় আছে, যেমন ধরেন
মানে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন পর্যবেক্ষণ কমিটি করা হবে, তারপরে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদ আছে, তারপরে বিশ্ববিদ্যালয়ের যে আপনার এটা আমরা যেটাকে বলি রিটার্নিং অফিসার টাইপের, যারা রাষ্ট্রীয় রিটার্নিং অফিসার, এগুলোর আমি হিসাব দিতে আমাকে কেউ কেউ বললো যে প্রায় সমস্ত হলেই সেগুলো হচ্ছে একদম, এখন তো মানে শুধু ছাত্র না, শিক্ষকরাও দল করেন, ঘোষিত দল করেন এবং রীতিমতো দলবাজ, তার এরকম করে অভিযোগ আছে, তারা সেই সব জায়গাতে থেকেছে। একটা যদি আপনি গ্রহণযোগ্য নির্বাচন করতে চান তাহলে ওই জায়গাগুলোতে প্রশাসনিকভাবে কাজ করে এমন করেন যাতে সবার আস্থা হয় যে না, নির্বাচন নিয়ে অন্য কোনো কিছু হবে না। ছাত্রদের হলের নির্বাচন হবে সে কথা তো বলাই হয়েছে। এইখানে মাহফুজ আপা যে কথাটা বলেছেন, মানে এইটা আমি তো নীতিগতভাবে ওনার কথা সমর্থন করি, কিন্তু তারা আলাদা করে প্যানেল যদি দেয় তাহলে আপনি ঠেকাতে পারবেন, তা তো পারবেন না, তার কোনো প্রভিশন কিন্তু নেই। এইটা নির্ভর করে চেতনার উপরে, সেই চেতনার জায়গা কতখানি আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এটা পরীক্ষাই হয় নাই, 28 বছর ধরে নির্বাচন নাই, নির্বাচন বিরোধী একটা ব্যবস্থা বিরাজ করেছে। সেই জায়গাতে এইটা করবার জন্য আমি ছাত্রদের চেতনার উপরে নির্ভর করতে চাই, তার জন্য আরও বেশি করে ছাত্রদের মধ্যে ঐক্যবদ্ধতা চাই, আরও বেশি করে তাদের মধ্যে পরিবেশ উন্নত হওয়া চাই। কিন্তু এটাই ঠিক, আজ রাত্রে যখন এই আলোচনাটা হচ্ছে সেই সময় পর্যন্ত ওখানে সেই পরিবেশ নাই। এখন পর্যন্ত বিরোধী দল যেতে পারে না। ধরেন বিরোধী দল, আমি যদি বলি ছাত্রদল বাদই দিই, এই কোটাদের কথা বলেন, কবে মঙ্গলবারই তো বোধ হয়, আজকে রবিবার না বুধবার, কোটাওয়ালারা ঘোষণা করেছে যে তারা ডাকসু ইলেকশন করবে, যাতে ঘেরাও করে মারপিট করে হুলস্থুল করেছে। এর আগে কোটার জন্য আন্দোলন যারা করেছে তাদের উপর যে নির্যাতন হয়েছে, পায়ের হাড্ডি ভেঙে দেওয়ার সাথে অসংখ্য ঘটনা আছে, আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না। শুধু ডাকসু নির্বাচন করবে বলে তাদের উপর হামলা হয়েছে, ওই একটা ব্যবস্থা তো তাদের সম্পর্কে নেওয়া হয়নি, তাহলে কিভাবে নির্বাচনটা ভালো করে হবে? আমি বলি যদি আমরা দেশের ভালো চাই তাহলে ডাকসুতেও যদি এগুলো করি, এটা একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে। কারণ আপনি একদম মূলেই নষ্ট করে দিচ্ছেন জিনিসটাকে, গণতন্ত্রের চেতনাটাই নষ্ট করে দিচ্ছেন। কোটার ছেলেরা, এরা তো এর মধ্যে ছাত্রলীগ আছে, ছাত্রদল আছে, সব ধরনের ছাত্রছাত্রী আছে সেই জায়গাতে, তাদের উপরে হামলা করছেন এবং তাদের উপরে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছেন। তারা যে দাবি করছে সেই দাবিগুলো শুনছেনই না। এক সরকারি দল ছাড়া বাকি 14টা না 15টা সংগঠন প্রায় একই রকম দাবি করেছে, সেই দাবিগুলো শুনছেন না। এখন আপনি আবার কনস্টিটিউশন তুলছেন কেন? আমাদের গঠনতন্ত্র অনুযায়ী হলের ভোট হলেই হতে হবে, এটা তো কোনো কনস্টিটিউশনের পার্ট হতে পারে না। হলের ভোট আপনি যদি একাডেমিক বিল্ডিংয়ে নেন তাতে তো হলের ভোট দেওয়া হওয়ার কোনো সম্ভাবনা নেই। দুটো প্যানেল সবসময় হলের মধ্যে বসে, আমরা একই সঙ্গে হলের প্যানেলও কেটেছি, আবার ডাকসুর প্যানেলও কেটেছি। আমি একাডেমিক বিল্ডিংয়ে বসে একই সাথে হলের প্যানেলও কাটবো, আবার আপনার ডাকসুর প্যানেলও কাটবো, এর মধ্যে কোনো বিভেদ থাকতে পারে না। কিন্তু যদি এটা না করা হয় তাহলে যে আপনি সবাইকে জিম্মি করে ফেলছেন সেটা সত্যি। জানবার পরেও কিন্তু প্রশাসন কোনো কাজ করছে না, তখন তারা আরও বলছে কর্তৃত্ব, আরও যে ভাইস চ্যান্সেলরের কাছে কর্তৃত্ব দিতে হবে। এগুলো সবই অশনি সংকেত মনে হয় আমার কাছে। জি, ধন্যবাদ মহজাব। আপনার কাছে আসি, সেটা হচ্ছে ডাকসু নির্বাচনের কথা যখনই আসছে তখন আমরা দেখেছি অন্যান্য বিশ্ববিদ্যালয়, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেখানেও ছাত্র সংসদ নির্বাচনের দাবিগুলো উঠছে। তো আপনার কি মনে হয় যে ডাকসুর জট কাটছে 28 বছর পর, ওই বিশ্ববিদ্যালয়গুলোতে এরকম কাটবে? অবশ্যই আমি মনে করি সময়ের ভেতর দিয়ে আমাদের তরুণ সমাজ কিন্তু আমাদের মতন, আমরা যারা আজকে এই বয়সে এসেছি, আমাদের চেয়ে অনেক অনেক ধ্যান ধারণা আকাঙ্ক্ষা, তাদের কর্মপদ্ধতি আমাদের চেয়ে অনেক আলাদা, উন্নততরই আমি বলতে চাই। তাদের আমি অ্যাপ্রিসিয়েট করতে চাই। তারা আজকে আইটি যুগে বসবাস করছে, তাদের মানসিকতা আমাদের চেয়ে আলাদা। আমি মনে করি আজকে তাদের এই দাবিগুলো অত্যন্ত যৌক্তিক একটা দাবি তারা তুলেছে। যেমন ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে, তাদেরও তো আসলে ঠিক একই অধিকার, সেটাও একদিন হয়নি। আমি মনে করি এই দাবিগুলো ছাত্ররাও যে কথাটি মান্না বলেছে, এটা খুবই প্রাসঙ্গিক, যে ছেলেরা, ছাত্রছাত্রীরা তাদের দাবির ক্ষেত্রে অনড় থাকতে হবে, অনড় থাকবে তারা, এবং আমি মনে করি ওখানেও নির্বাচন হবে এবং হতেই হবে। আমি একটা গণতান্ত্রিক দেশ বলবো, একটা আধুনিক বিশ্বের কথা বলবো, আমি বলবো এত উন্নয়নের কথা বলবো। আসলেও তো উন্নয়ন ঘটেছে, অনেক দূর গেছি আমরা যে পূর্ব পাকিস্তান, পরবর্তীতে যে বাংলাদেশে ছিলাম, সেখান থেকে তো বেরিয়ে আমরা এগিয়েছি। আমাদের তরুণ সমাজে আমাদেরকেও অতিক্রম করেছে বলে আমি মনে করি, এবং এই অতিক্রমের ধারা বিভিন্ন জায়গায় হচ্ছে। আমার এই ইলেকশনগুলো ছাত্র সংসদের জায়গাতেও নিশ্চয়ই তারা একটা বড় অবদান রাখবে, আমি আশা করি সেটা। ধন্যবাদ সেলিম ভাই। এর আগে আপনি যদি বলছিলেন যে যখন যে দল ক্ষমতায় থাকে তাদের ছাত্র সংগঠন যে আধিপত্য এক ধরনের, তো এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিংবা কলেজের ছাত্র সংসদগুলো নির্বাচন নিয়মিত হচ্ছে না, এর কি কোনো দায় আছে নাকি এই যে এরকম স্বেচ্ছাচারী হয়ে ওঠার পেছনে? আমার মনে হয় এটা গোটা
শুধু ছাত্র সমাজ আর শিক্ষা প্রতিষ্ঠানকে দায়ী করলে পরে এটা সবটা ঠিক না। আমাদের গোটা সমাজ এবং রাজনীতি সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই ধরনের দখলদারিত্ব, বাণিজ্যিকীকরণ, লুটপাটের একটা প্রবণতা, এবং সেটাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বড় দলগুলোর ভেতরে যে বিভাজন এবং বিভেদ, সেইটা হলো এই ভাগ বাটোয়ারা নিয়ে। ইউনিভার্সিটির সেই কাহিনী খুবই পরিচিত। ছাত্রলীগ ছাত্র দলের ভেতরে 7 দিন ধরে গোলাগুলি, হঠাৎ করে গোলাগুলি বন্ধ হয়ে গেল। খবর নিয়ে জানা গেল, পত্রিকায় বের হলো যে আগের দিন শেরাটনে বৈঠক হয়েছে এবং সেখানে ফয়সালা হয়েছে 60-40 সিট ভাগাভাগি, সিট বাণিজ্য, তোমরা 60 তোমরা 40, যারা পাওয়ারে থেকে তারা 60% আর এটা হলো 40%। তো এইভাবে লুটপাটের ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে একটা অশুভ চক্র, ছাত্র নামধারী, কিন্তু আসলে তারা ছাত্র আন্দোলন এবং তার ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত নয়। এখন যদি নির্বাচন না হয় তাহলে পরে ছাত্রদের মুখপত্র এবং তাদের উপরে খবরদারি করার শক্তিটা কে? আপনি তো ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ পাচ্ছেন না। সুতরাং যার মাসেল পাওয়ার আছে, হুন্ডা গন্ডা যার বেশি মোবিলাইজ করার ক্যাপাসিটি আছে, সে অটোমেটিক্যালি তার স্বঘোষিত মুখপাত্র হয়ে দাঁড়াচ্ছে। এবং ইউনিভার্সিটি, আমি জানি না মান্না সাহেব কি বলবে, আমি তো ভিপি ছিলাম একবার স্বাধীনতার পর পরে, সেই ছিল রিসেন্টলি একটা আমি গোল টেবিল বৈঠকে গেলাম, সাধারণ ছাত্ররা ছিল। তো কি অসুবিধা ইউনিভার্সিটির লাইফ, বললো যে আমাদের একটা অসুবিধা, প্রোটোকল ডিউটি করতে হয়। আমি প্রথমে বুঝি নেই প্রোটোকল ডিউটিটা কি। বলছে না, ওই যে ছাত্রলীগের নেতারা যখন যায় পেছনে আমাদের 50 জন থাকতে হয় আর কি, এবং এই সড়ো করে একজন মহারাজা যাচ্ছে, এবং ছাত্র নেতারা আপনি জানেন এখন হেলিকপ্টারে করে যে মিটিং করে। তো হোল কালচারটা এবং একটা অধপতিত হয়ে গেছে। আমি এটাকে পরিবর্তন বলবো না, এটা অধপতিত হয়ে গেছে। আমাদের সময় কি এরকম আমরা কোনো সময় করতাম? আমাদের পেছনে কোনো সময় আমাকে একবার ভিসির অফিসে আটকায় দিল যে ডাকসুর লোক ছাড়া কেউ ঢুকতে পারবে না। আর আমার পাশে মাহবুব জামান, মহামিদ সবাই আছে, মুত্তাসির মামুন, তারা সব হাসা শুরু করেছে যে আমরা ডাকসু, আর উনি তো ডাকসুর একেবারে চিফ, ডাকসুর ভিপি। কারণ আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কোনো সময় যেতে হতো না ডাকসুর ভিপির, আমরা অন্য বিষয়গুলো নিয়ে ব্যস্ত থাকতাম। আন্দোলনও করেছি, আবার ছাত্রদেরকে ব্রিগেড মুভমেন্টে মোবিলাইজ করে নিরক্ষরতা দূর করার জন্য সামার ভ্যাকেশনের সময় গ্রামে চলে যাও, 3 সপ্তাহ ওই সব গ্রামে গিয়ে ভুয়া রেশন কার্ড উদ্ধার করো, অমুক করো, এই সবই আমাদের সেইটার ভেতর দিয়ে আমরা কিন্তু করতে সক্ষম হয়েছি। আমি একটা পয়েন্টের দিকে একটু বিশেষ করে আকর্ষণ করতে চাই। ডাকসুর তাৎপর্য সম্পর্কে নানাজন নানাভাবে বলে। একটা কথা খুবই প্রচলিত যে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠবে ডাকসুর ভেতর দিয়ে। কথাটা শুনতে মনে হয় খুব কারেক্ট, কিন্তু আমার একটু আপত্তি আছে। ডাকসুর দেশের নেতৃত্ব সেইটা তৈরি করার কারখানা বানানোর জন্য আমি ডাকসু করছি, নাকি সাধারণ ছাত্রদের তাদের নিজস্ব ব্যক্তিত্বের সামগ্রিক বিকাশ এবং তাকে একটা মানুষ হিসেবে শিক্ষিত করার জন্য করছি? দ্বিতীয়ত, নেতৃত্ব কেবলমাত্র ঢাকা ইউনিভার্সিটি থেকে কেন বের হবে? আমার কারখানার শ্রমিক কেন বের হবে না? জসিম মণ্ডল, অনেকে তার নাম চিনেন, জানেন, তার মতো এত মানে পরিপক্ক রাজনীতিবিদ আপনি MA পাস BA পাস তো খুঁজে পাবেন না। তাহলে তার কি দেশের রাজনৈতিক নেতৃত্বে আসার ক্ষমতা আমার খর্ব করব? সুতরাং সম্ভবত জায়গাটাকে দেখতে হবে ছাত্র সমাজের জায়গা থেকে। লাস্ট পয়েন্ট আমি বলতে চাই, ডাকসুটাকে নিয়ে 2 ধরনের ভুল করা হচ্ছে। একটা হলো এটাকে ওভার পলিটিক্যালাইজ করা হচ্ছে। ডাকসু হাতছাড়া হয়ে গেলে ক্ষমতা এত আর থাকতে পারবো না, এবং 73 সালের ইলেকশনের কথা যেটা বললো মান্না সাহেব, তখন এই চিন্তাটা কাজ করেছিল। জাসদ যদি জিতে যায় তাহলে পরে তো আওয়ামী লীগ ক্ষমতায় আর থাকতে পারবে না, বঙ্গবন্ধুকে তো আর ক্ষমতায় রাখা যাবে না, ওর জন্য হাইজ্যাক করো। আবার এটাকে ডিপলিটিক্যালাইজ করার একটা চেষ্টা আছে অপোজিট সাইড থেকে। রাজনীতি কিছু না, খালি গান বাজনা করবে, খালি তোমরা ক্যারাম বোর্ড খেলবে, খালি তোমরা ম্যাগাজিন বের করবে। না, আমাদের যেটুক দলবাজি আর রাজনীতি এক জিনিস না। আমাকে রাজনৈতিক সচেতন হওয়াটা প্রত্যেকেরই প্রয়োজন। প্রতিটি মানুষই হলো পলিটিক্যাল ম্যান, এটা গ্রিক দার্শনিকরা বলে গেছে। তাহলে পরে তার পলিটিক্যালাইজেশনের জন্য যে সামগ্রিক একটা প্রচেষ্টা এবং সেই প্রচেষ্টা থেকে বিচ্ছিন্ন করার যে চেষ্টা, সেটা কোনোদিন
মঙ্গল ধন্যবাদ। যে আমি তবে একটু বলি, আমি এইভাবে জি আপা, তো মান্না ভাই তো ঘুরে আপনার কাছে আসে, একেবারে শেষের দিকে আছি তো। মান্না ভাই, নানান কথা বলছেন আপনার রাজনীতি নিয়ে, কিন্তু ছাত্র রাজনীতি নিয়ে কোনো আশার কোনো আলো দেখেন কিনা আপনি? না, জাতীয় রাজনীতিতে কোনো আশা যদি তৈরি না হয় তাহলে ছাত্র রাজনীতিতে এটা হবে না। তবে ভিন্ন দিকটা বলি, তা হচ্ছে যে মানে ছাত্ররা হলো যেভাবেই বলেন না কেন ভ্যানগার্ড অফ দি সোসাইটি। তারাই তো লেখাপড়া করে, শিক্ষিত, তারা আধুনিক জ্ঞান সম্পর্কে জানে, তারা বোঝে সম্ভাবনা কি আছে, আমি কোন দিকে যাওয়া উচিত, সেই দিক থেকে তারা নেতৃত্ব দিতে পারে। এই রকম পরিবর্তন ছাত্রদের মধ্যে খুবই আসতে পারে যখন দিক নির্দেশনাহীন জাতিকে ছাত্ররা একটা দিক দেখাতে পারে। তবে ওইটার জন্যে আসলে ছাত্র সংসদগুলো নির্বাচন হওয়া উচিত। আমি সেলিম ভাইয়ের কিন্তু এই বক্তৃতার সঙ্গে খুব মানে কথার সাথে আমি খুবই একমত যে ডাকসু থেকেই নেতা আসতে হবে এরকম তো কোনো কথা নেই। সেটা শ্রমিকের মধ্যে থেকে কেন আসবে না, কৃষকের মধ্যে থেকে কেন আসবে না, পেশাজীবীদের মধ্যে থেকে কেন আসবে না। কিন্তু তারপরে একটা জিনিস আছে, তা হচ্ছে কি গণতন্ত্রের লড়াই বলেন, করে একটা সংগঠনের লড়াইয়ের জন্য বলেন, ভালো কিছু করার জন্যে সংঘবদ্ধ শক্তি যেরকম করে ছাত্রদের মধ্যে আছে সেরকম করে অন্য কোথাও নেই। শ্রমিকের মধ্যে খাপছাড়া কিছু কিছু জায়গাতে আছে, হয়তো আদমজি একটা বড় বা অন্য একটা বড় আপনি কারখানার কথা বলবেন, কিন্তু সমস্ত বিশ্ববিদ্যালয় হলে সবাই একসাথে থাকে, তার একটা বিষয়ে যেরকম করে প্রতিবাদ করতে পারে, সেটা যেরকম করে সরব শোনা যায় অন্য জায়গায় হয় না। দেশে গণতন্ত্রের সংকট, গণতন্ত্রের দাবিতে তারা যেরকম করে মানতে পারে, দেশে কোনো অনাচার হচ্ছে, অবিচার হচ্ছে, ধর্ষণ বেড়েছে, গুম খুন বেড়েছে, তার বিরুদ্ধে তারা যেরকম করে নামতে পারে সেরকম করে কিন্তু সংঘবদ্ধ শক্তি আপনি পাচ্ছেন না। অতএব আমি আসার জায়গা সেখানে দেখতে চাই, তবে যেরকম করে তার উপরে অপরাজনীতি চাপিয়ে দেওয়া হয়েছে, যেরকম করে সেটা ধ্বংস করবার চেষ্টা করেছে, ফলে তারা দাঁড়াতে পারেনি। ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে হলে সেই দরজাটা খুলে যেতে পারে। তারা সরকার চলে যাবে কিনা, সরকার বিরোধী আন্দোলন হবে কিনা, ওখানে আমি সেলিবার কথার সাথে একমত যে অপোজিশন জিতলে আর সরকার থাকতে পারবে না, এইটা কোনো কথা নয়। কিন্তু যারাই জিতছে, যারা ডাকসুতে আছে, তারা যদি গণতান্ত্রিকভাবে তাদের কাজগুলো করতে পারে, তারা দেশে গণতন্ত্রের বন্ধ দুয়ারটা খোলা হয়ে যেতে পারে। ধন্যবাদ। আপনি কিছু বলতে চাচ্ছিলেন? আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম, ডাকসুর জন্মলগ্ন থেকে আমি তিনটা জিনিসকে সবসময় ডাকসুকে দেখতে চেয়েছি। এদের একটু হয়তো আলাদা চিন্তা করছেন, সেটা হলো তিন ধরনের কাজ আমি মনে করেছেন তখন আমি যখন ছিলাম। তখন একটা ছিল আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে দাঁড়াতে হয়েছে, একটা বড় কাজ ছিল আমাদের, যেমন 6 দফার আন্দোলনটা আমার উপর দিয়ে গেছে, এটা একটি বিষয়। এবং এটাও তো অবশ্যই মানতে হবে যে তৎকালীন বা আজও যদি বলি আমি, সবচাইতে অগ্রসরমান চিন্তার জায়গায় আমার ছাত্র সমাজ। বড়রা তো অনেক লোভের বশবর্তী হই, কিন্তু ছাত্র সমাজ খুব ফ্রেশ, তারা তরুণ, তাদের মন অনেক বিশেষতার জন্য আকুল ব্যাকুল থাকে এবং তার আকাঙ্ক্ষার জন্য সে দাঁড়াতে পারে, এটা আমি মনে করি। সেই কারণে আমি বলবো যে সরকার যেটা থাকে, সরকারের বিরুদ্ধে কথাটাও বলতে পারে আমার তরুণ সমাজ, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বরটা সকল ছাত্র সমাজের কি দাবি দেওয়া, তার কি প্রয়োজন, তার কি আয়োজন, সেটার জন্য ছাত্র সমাজ আমরা সবসময় বলেছি ডাকসু থেকে। তৃতীয় হচ্ছে যেটা বলি আমরা যে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস গুলো ডাকসু করেছি আমরা, তো এটার ধারাটাই কিন্তু চলে এসছে, সেটাই চলে এসছে। এবং আজকে আমার এই তিনটা ধারারই কিন্তু কাজ চলছে এবং চলা উচিত। সেই কারণ শুধু তাই না, ডাকসুর সঙ্গে তো আমি এই কথাটাও বলতে চাই যে কথাটি আপনি প্রশ্ন করেছিলেন যে এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং চিটাগং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি এরা চাচ্ছে, এটা খুবই স্বাভাবিক চাওয়া। এবং এই আমি মনে করি ডাকসুর ইলেকশনের ভেতর দিয়ে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল এক সময় যে ডাকসু কি করবে, এবং ছাত্র সমাজ সবচেয়ে অগ্রসরমান, তার আকাঙ্ক্ষাটা দেশের মানুষের আকাঙ্ক্ষা। আমি ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মনিরুল ইসলাম সেলিম, মাহমুদুর রহমান মান্না, মাহমুদুর, তিনজনকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।